গতকাল রাত থেকে বেসিক্যালি আজকে সারাদিন এই প্রাক্তন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক অন্যতম এবং বর্তমানে এনসিপি পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং ব্যাপক মানে আর কি বলবো। তো আমি সাধারণত হাসনাতের বা ওদের কারো এই সার্জিস মাহফুজ ওদের ফেসবুক স্ট্যাটাস গুলো দেখি না আনলেস কেউ আমার সামনে পাঠায়। হ্যাঁ, কারণ আমার কাছে তাদের খুব গুরুত্বপূর্ণ কখনোই মনে হয়নি। তো আমি স্ট্যাটাসটা পড়লাম এবং পড়ে অনেকগুলো ভাবনা মাথায় এসেছে। পাশাপাশি যে সারাদিনে আওয়ামী লীগের অনেক একদম তৃণমূলের কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা অনেকের সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হয়েছে। তো আমি হাসনাতের স্ট্যাটাসের কিছু অংশ একটু পড়ে শোনাই এবং পাশাপাশি আলোচনাগুলো করি। পুরো স্ট্যাটাসটা আপনারা হয়তো দেখেছেন বা আপনারা ফেসবুকে খুঁজে পাবেন। আমি জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আমি একটু পড়তে চাই। যেমন ছেলেটি লিখেছে, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। এই তথ্যটি কয়েকদিন আগে যে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, তিনি এই তথ্যটি কোথায় পেয়েছিলেন? আমি এত ঘনিষ্ঠ হয়ে আওয়ামী লীগের সাথে বর্তমানে এত ঘনিষ্ঠভাবে জড়িত থেকে আমরা তো কেউ জানলাম না যে এরকম একটা রিফাইন্ড আওয়ামী লীগ যেখানে মানে অন্যরা নেতৃত্ব দেবে, শেখ হাসিনা না, সেটি তিনি কোত্থেকে পেলেন? তার আগে আমি আমার দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। ডু ইউ বিলিভ হাসনাত আব্দুল্লাহ 100%? আপনি এই ছেলেটা যা বলে সেটাকে কি মনে করেন যে 100% সত্য কথা সে বলে? জুলাই আগস্টের কথা একটু ভেবে দেখেন তো, এই ছেলেরা বলেছিল না যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই? এই স্লোগান ওরা দিয়েছিল না? ক্ষমতা কুক্ষিগত করে সেই বঙ্গবন্ধুকে ওরা মুছে দেওয়ার চেষ্টা করছে, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যহীনতার কথা বলে তারা সর্বোচ্চ বৈষম্য কায়েম করেছে, কোটা বিরোধী কথা বলে তারা এখন পারিবারিক কোটা চালু করেছে, চাকরিতে বলেন, ঘুষ খাওয়াতে বলেন, তদবিরে বলেন, সবখানে তারা যা যা বলেছিল তার উল্টো করছে। আমরা কি হাসনাত গংকে মিথ্যেবাদী বলতে পারি? নাকি এখনো বোকার স্বর্গে বাস করে বলবো তারা যা বলে সেটা একেবারে বাইবেল, এতই সত্য? সো এইটা যদি আমরা মাথায় রাখি, এই হাসনাত গংয়ের মিথ্যেচারিতা, এদের এই দ্বিচারিতা, বহুমুখী স্বভাব, এটা যদি মাথায় রাখি তাহলে কিন্তু আপনার এই পুরো স্ট্যাটাসটাই নিয়ে আপনার আদৌ বিচলিত হবার কিছু নাই। স্ট্যাটাসটা একটু আবার পড়ি। আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। আজকে 21শে মার্চ, 10 দিন পরে উনি আমাদের সেই 11ই মার্চের ঘটনাটা জানাচ্ছে। কেন তখন জানাননি? এটা একটা প্রশ্ন। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। হ্যাং অন বাবা হাসনাত, আমার একটু কেমন খটকা লাগলো। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। এই সংস্কারের বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়ার কথা, এখানে আসন সমঝোতার কেন প্রশ্ন আসে? তাহলে নির্বাচন কি আপনি পাতানো করবেন? আপনারা না আমূল বদলে ফেলবেন? শেখ হাসিনা সরকার নির্বাচনী ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, আপনারা তাহলে এখন পাতানো নির্বাচন করবেন? এইবার প্রিয় বন্ধুরা, আমি একটা খুব এক্সক্লুসিভ ইনফরমেশন দেই।
উনি যে বলেছেন আমি সহ আরো 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30-এ। উনি 11ই মার্চ দুপুর 2:30-এ যে সময়টার কথা বললেন, ওনাকে কি ক্যান্টনমেন্ট থেকে ডাকা হয়েছিল নাকি উনি আরো 2 জন সহ ক্যান্টনমেন্টে গিয়েছিলেন? ওনারা ক্যান্টনমেন্টে গিয়েছিলেন বর্তমানে খুব বিপদের মধ্যে থাকা একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার পক্ষে তদবির করতে। এই ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার নাম আমি আপনাদের বলতে চাচ্ছি না, যদি প্রয়োজন হয় এটা নিয়ে আরেকটা এপিসোড করব। সেটি করতে গিয়ে তিনি সেনা কর্মকর্তার সাথে কথা বলেন। তারা কি সেনা প্রধানের সাথে কথা বলেছিলেন? সেটা আমি বলছি যে তারা কার সাথে কথা বলেছিলেন। স্ট্যাটাসটা আবার একটু পড়ি। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি, তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এইখানে আমরা একটা ইন্ডিকেশন পাই যে কার সাথে দেখা করেছেন, কারণ সার্ভিসে, আর্মির সার্ভিসে এই মুহূর্তে 40 বছরের কাছাকাছি বা সমান অভিজ্ঞতা নিয়ে আছেন কেবলমাত্র জেনারেল ওয়াকার। এখান থেকে যদি এখানে সত্যি হয় তাহলে হয়তো তারা জেনারেল ওয়াকারের কাছে গিয়েছিল ওই বিপদগ্রস্ত সেনা কর্মকর্তাকে উদ্ধার করতে বা তার পক্ষে তদবির করতে, এবং তখন জেনারেল ওয়াকারের সাথে তাদের এইসব বিষয়ে, এটা গেলে সাইড লাইন টক বলে না, যে আমরা একটা কাজে গেছি, সেই সাথে আরো কিছু আলোচনা হচ্ছে। সেই আলোচনায় এখানে আওয়ামী লীগের বিষয়টা এসেছে। কিন্তু এই যে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপস, এই নামগুলো, এইগুলো হাসনাতদের ষড়যন্ত্রের একটা অংশ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে আওয়ামী লীগের, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে আমরা সেটা বুঝতে পারবো যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল বা যারা নেতৃত্ব দানে সফল হননি বা বিতর্কিত হয়েছেন, ব্যর্থ হয়েছেন, তাদের সরিয়ে দিয়ে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ, কিন্তু সেটা শেখ হাসিনার নেতৃত্বে হবে। কিন্তু যে একটা গাঁজাখড়ি গল্প বানালেন, সাবের হোসেন চৌধুরী জানেন না, শারমিন শিরিন জানেন না, তাপস জানেন না, অথচ আপনারা তাদের নেতৃত্বে এনে একটা রিফাইন্ড আওয়ামী লীগ বানিয়ে ফেললেন। খুব পুরনো খেলা। বি ইনোভেটিভ ম্যান, নিউ জেনারেশন, জেনারেশন জি না যে কি যেন বলে আপনাদের, আপনারা কেন 75-76-এর বস্তা পচা সেই একই পথে হাঁটবেন? কাম আপ উইথ নিউ আইডিয়াস। আওয়ামী লীগ ভাঙা ষড়যন্ত্র তো আপনি প্রথম করছেন না। এটা এখন আর সম্ভব না, এটা আগে হইতো, কিন্তু এখন শেখ হাসিনার নেতৃত্বটা একদম রক সলিড। আপনি আওয়ামী লীগ বিরোধী দলের, মূলত বিরোধী দলেই বেশি রাজনীতি করেছে, ক্ষমতায় আর কয়েক বছর। তো আওয়ামী লীগ প্রয়োজনে আরো বেশি ক্ষমতায় থাকবে। আজকে সারাদিনে তো বললাম না, আমার সাথে অনেক কথা হয়েছে। আমি একটা তৃণমূলের একজন কর্মীর একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমাকে পাঠিয়েছেন, এবং এটাই আওয়ামী লীগের নেতা কর্মী সবার মনের কথা। উনি, এই তৃণমূলের কর্মী ছোট ভাইটি আমাকে যে মেসেজটি পাঠিয়েছে যে শেখ হাসিনা ছাড়া আমি রাজনীতি ভাবতেও পারি না। বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামী লীগের একটাই ভার্সন, এখানে কোনো ইপস নাই, কোনো বাটস নাই, শেখ হাসিনাতেই ফুল স্টপ। এই হলো আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা কর্মীদের মনের কথা। সুতরাং এইখানে হাসনাত একটা স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগ ভাঙার আগে একটা বাজারে একটু এটা আসলে যাচাই করা, হাসনাতকে দিয়ে একটু যাচাই করা হয়েছে যে আওয়ামী লীগকে যদি আমরা, শেখ হাসিনাকে যদি কোনোভাবে মাইনাস করে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনতে পারি। কিন্তু এইগুলো খুব পুরনো, আমি আগে বললাম না, কাম আপ উইথ সাম নিউ ইনোভেটিভ আইডিয়াস ম্যান। তো তারপরে কি লিখেছে দেখেন, আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনৈতিক করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আচ্ছা, জুলাইকে তো আমি পার্সোনালি বলি তথাকথিত বিপ্লব, ষড়যন্ত্র। ডক্টর ইউনূসও বলেছেন মেটিকুলাসলি ডিজাইনড একটা কনস্পিরেসি।
আপনাদের কথা মতো যদি ধরে নিই, জুলাই একটা বিপ্লব, জুলাইয়ের একটা স্পিরিট ছিল, একটা চেতনা ছিল। সেই জুলাইয়ের চেতনাটা ব্যর্থ করেছে কে? আওয়ামী লীগ ব্যর্থ করেছে? সাধারণ জনগণ ব্যর্থ করেছে? সাধারণ ছাত্ররা ব্যর্থ করেছে? নাকি এই জুলাইয়ের স্পিরিটের সাথে প্রতারণা করেছে ডক্টর ইউনূস? জুলাইয়ের স্পিরিটের সাথে প্রতারণা করেছে ডক্টর আসিফ নজরুল? জুলাইয়ের স্পিরিটের সাথে প্রতারণা করেছে উপদেষ্টা পরিষদের প্রত্যেকটা উপদেষ্টা? জুলাইয়ের স্পিরিটের সাথে প্রতারণা করেছে হাসনাত, সার্জিস, আসিফ, নাহিদ, মাহফুজ সহ প্রত্যেকটা সমন্বয়। তারা কি করেছে? সবখানে দুর্নীতি, ঘুষ, অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, হত্যা, রাজধানী, চাঁদাবাজি, তদবির সবকিছু তো তারা করেছে। হোয়ার ইজ দ্য স্পিরিট অফ জুলাই? এই সব কাজের মধ্যে জুলাইয়ের স্পিরিট কোথায়? জুলাইয়ের স্পিরিট তো আপনারা ব্যর্থ করেছেন। আরো আমি পুরো স্ট্যাটাসটা বলিনি, জাস্ট আমি কিছু কিছু অংশ আপনাদের পড়ছি। আবার বলেছে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। শহীদদের রক্ত তো বহুত আগেই গেছে গা। 5ই আগস্টের পরে বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। আওয়ামী লীগ অনেকবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে কামব্যাকের সুযোগ নাই বলছেন, যে আওয়ামী লীগ তো গত 7-8 মাস রাজপথে নেই, বলতে গেলে নেই। কিন্তু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কেন বাড়ছে? শেখ হাসিনাকে কেন মানুষ ফিরে পেতে চেয়েছে? এর জন্য কার ভূমিকা সবচেয়ে বেশি? কেন মানুষ আবার মনে করছে যে আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম? এই যে মানুষকে মনে করিয়ে দিচ্ছেন, এটি আপনাদের ব্যর্থতার কারণেই। যে কোনোভাবেই হোক, আগস্ট আপনাদের সামনে অভূতপূর্ব একটা সুযোগ এনে দিয়েছিল, কিন্তু যেহেতু আপনাদের নিয়ত খারাপ ছিল, আপনারা একটা ষড়যন্ত্র করে ক্ষমতাকে অবৈধভাবে দখল করেছেন, আপনারা ভালো কাজ করতে পারেননি। মানুষ আজকে প্রতারিত মনে করছে আপনাদের উপর, যে কারণে প্রচন্ড বিরক্ত মানুষ। এবং অনেকেই বলছে যে আবার সুযোগ এলে আওয়ামী লীগকে ফেরানোর জন্য, শেখ হাসিনাকে ফেরানোর জন্য আবার রাজপথে নামবে। সো দিস ইজ এ রিয়েলিটি। এই রিয়েলিটিটা মেনে নিতে হবে। আজকে এই যে আমি এই শোটা রেকর্ড করছি একটু দেরি করে, বিকজ আই ওয়াজ ওয়েটিং যে জুমার নামাজের পরে বাইতুল মোকাররমে কি হয়। বাইতুল মোকাররমে আজকে ঢাকা শহরের সব মুসল্লি, ধর্মপ্রাণ মুসলমানদের ডাক দিয়েছেন। এমনি রমজান মাস, জুমার নামাজে মসজিদে লোকের সংখ্যা, উপস্থিতির সংখ্যা ডেফিনেটলি বেশি হয়, কিন্তু সাধারণ মানুষকে কোথাও দেখলাম না। যে জুলাই আগস্টে যেভাবে আন্দোলনে কিছু মানুষ রাস্তায় নেমেছিল, সেই সাধারণ ছাত্র জনতার কাউকে দেখলাম না। এবং আপনারা সেনা প্রধানের পদত্যাগ দাবি করেছেন, কই? যে পরিমাণ পুলিশ, আর্মি এবং তাদের যে প্রস্তুতি ছিল বাইতুল মোকাররমকে ঘিরে, সেখানে আপনারা মিছিল করেছেন, বক্তৃতা করেছেন। ঢাকা ইউনিভার্সিটিতে কালকে রাতেও নাকি একটা প্রতিবাদ মিছিল হয়েছে। কই মিছিলে তো এখন আর সেই বাঁধ ভাঙা জনজোয়ার, ছাত্রদের স্রোত দেখা যায় না। এখন ওই আপনাদের চেনাশানা সেই শিবির, সেই হিজবুত তাহরীর, সেই আপনারা কয়েকজন। আপনারা কি বুঝতে পারছেন যে আপনাদের পায়ের তলার থেকে মাটি সরে গেছে? এবং আপনারা যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ করছেন, সেনা প্রধানকে আক্রমণ করছেন, অগাস্টে এই সেনাবাহিনীকে ব্যবহার করেই আপনারা কিন্তু জনগণকে প্রতারিত করতে পেরেছিলেন, ক্ষমতার জোর দখল করতে পেরেছিলেন। কিন্তু গণেশ উল্টে গেছে। বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে এভরিথিং হ্যাজ চেঞ্জড। আপনাদের পক্ষে কিছু নাই। আপনারা যদি বুদ্ধিমান হন, এক্সিট প্ল্যান করেন। একটা সেফ এক্সিট পাবেন কিনা এটা আমি বলতে পারি না, কিন্তু এটা নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগ ভাঙার আপনাদের যে ব্যর্থ চেষ্টা, আওয়ামী লীগকে ঠেকানোর যে অপচেষ্টা, এগুলো আপনাদের সাকসেসফুল হবে না। এবং আজকে জুমার নামাজে এই যে সবাইকে ডাক দিয়েছিলেন, এবং সেই ডাকে কোনো সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা সাড়া দেয়নি। এর থেকেও যদি বুদ্ধিমান হন, একটা লেসন নেবেন। এই যে আপনারা 32 ভেঙেছেন দাবি করেন, তারপরে আপনাদের ডাকে এই সিপিবি অফিস ভাঙলো না, আজকে বাইতুল মোকাররমে লোকজন উপচে পড়লো না, এটা নিয়ে আমি আরেকটা পর্বে কথা বলবো। তবে যারা আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছেন, যারা হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস দেখে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন, তাদের আমি আশ্বস্ত করতে চাই, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস আপনার দেখার দরকার নাই। যদি দেখেনও, তাকে বিশ্বাস করবার কোনো কারণ নাই, কারণ সে একজন প্রতারক। সে জনগণের সাথে, বাংলাদেশের সাথে তারা সবাই মিলে প্রতারণা করেছে। সো এই প্রতারকের
কোন কথাটা বিশ্বাস করবেন, কোন কথাটা করবেন না, এটা একটু ভেবে চিন্তে করবেন, তাহলে দেখবেন আর সমস্যা হচ্ছে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক না থাকুক রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে ফিনিক্স পাখির মতো, এবং প্রয়োজনে আবারও রাজপথে সংগ্রাম করবে। আওয়ামী লীগ বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীদের হতাশার কিছু নাই, সামনে আলো আসবেই।